এত রাতে তুমি এখানে হঠাৎ? পাগল টাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগলই হয়েছি। তুমি এসো। বলেই তো আর এত রাতে নিচে আসা যায় না ফায়াজ। দরজা ভেতর থেকে লক করা, চাবি বাবা মায়ের কাছে, তাদের দরজাও তো লক করা। কি বলবে? ফোনে বলেই তো হতো। অযথা মাঝরাতে আসার কি প্রয়োজন? তাই তো বুঝলাম না। অযথা নয় অর্থিকা, আমার অনেক কিছু বলার আছে তোমায়, যা ফোনে বলা সম্ভব নয়। বাড়িতে যাও, বেশি গুরুত্বপূর্ণ হলে কাল না হয় দেখা করো। তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই কাল বলা যাবে না, যা বলার আজই বলতে হবে। বিয়ের এখনো মাসখানেক দেরি আছে ফায়াজ, পাগলামো বাদ দিয়ে বাড়ি যাও। সেদিনের মতো শান্ত হয়ে ঠিকই বাড়ি ফিরে গিয়েছিল ফায়াজ, কিন্তু কেউই আর রাতে ঠিকমতো ঘুমাতে পারল না। তার পরের দিন বিকেলে দুজনে দেখা করলো একটি ক্যাফটেরিয়ায়। সম্মুখে বসেই অর্থিকা প্রশ্ন ছুঁড়েছিল, কি এমন গুরুত্বপূর্ণ কথা যে অত রাতে বাড়ির সামনে আসতে হলো তোমায়? নাও, এখন বলা শুরু করো। কোনো ধরনের হেয়ালি ছাড়াই টেবিলের উপর রাখা অর্থিকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল ফায়াজ। উত্তেজিত স্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি অর্থিকা, খুব খুব ভালোবাসি। তোমাকে অন্যের হয়ে যাওয়াটা নিজ চোখে দেখতে পারবো না আমি। আমার যে খুব কষ্ট হবে অর্থিকা, আমি কষ্ট সহ্য করতে পারি না। দেখা গেল এত বড় কষ্টে আমি মরেই গেলাম, তখন কি হবে? প্লিজ অর্থিকা, বিয়েটা ভেঙে দাও। তুমি বিয়েটা ভেঙে দিলে আমি আমার বাবা মাকে নিয়ে তোমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাবো। কথাগুলো শুনে হতবম্ব হয়ে গেল অর্থিকা। এমন কিছু শোনার জন্য যেন সে মোটেও প্রস্তুত ছিল না। মেয়েদের নাকি এক অদৃশ্য ক্ষমতা আছে, কেউ তাদের লুকিয়ে লুকিয়ে পছন্দ করলেও তারা তা বুঝে ফেলে। কিন্তু ফায়াজ নামক পুরুষটির সঙ্গে এত বছরের বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক থাকার পরেও কিছুই বুঝতে পারল না অর্থিকা। কারণ বোঝার মতো এমন কোনো কাজই তো ফায়াজ করেনি। সে ভেবেছিল লেখাপড়া শেষে একটা চাকরি জুটিয়েই সবটা জানিয়ে দিবে অর্থিকাকে। অর্থিকা তার ডাকে সাড়া না দিলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে, তখন তো আর মেয়েটা না করতে পারবে না। কিন্তু সব যেন এক নিমিষে এলোমেলো হয়ে গেল। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল অর্থিকা। প্রশ্ন করল, কবে থেকে তোমার মনে এসব চলছে? মনে এসব চলছে মানে? না মানে, কবে থেকে ভালোবাসো? আমাদের বন্ধুত্ব শুরু হওয়ার আগে থেকে। তাহলে এতদিন বলনি কেন? দৃষ্টি নত করে নেয় ফায়াজ, বলে, বেশ কয়েকবার বলতে চেয়েও বলতে পারিনি। কেন? ভয়ে, যদি আমায় এক্সপেক্ট না করো তাই। তাচ্ছিল্য হাসল অর্থিকা। ফের প্রশ্ন করল, তাহলে এখন কেন বলছো? আমি তোমাকে হারাতে চাই না অর্থিকা। এখন যে একসেপ্ট করব, শিওর হচ্ছ কি করে? অ্যাকসেপ্ট না করার তো কোনো কারণ দেখছি না। আমি ভালো চাকরি করি, আমরা পরিবারও ভালো। তুমি শুধু এই বিয়েটা ভেঙে দাও, বাকি সব কিছু আমি ম্যানেজ করে নেব। প্লিজ আমার হয়ে যাও অর্থিকা। দীর্ঘশ্বাস ফেলে অর্থিকা, বলে, এ সম্ভব নয় ফায়াজ, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন সপ্তাহ দুয়েক আগে। ছেলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাকে আমার মনে ধরেছে, আর আমিও বিয়েতে পুরোপুরিভাবে মত জানিয়ে দিয়েছি। ছাপাখানায় বিয়ের কার্ড ছাপাতে চলে গেছে, বিয়ের শপিংও অর্ধেকটা শেষ। মাঝপথে এসে এসব আর সম্ভব নয়। শুরু থেকেই স্রেফ তুমি আমার একজন ভালো বন্ধু ছিলে, ব্যাস এতটুকুই। তবে তোমার উচিত ছিল নিজের মনের কথাটা আমি জানিয়ে দেওয়া, তাহলে তো অন্তত নিজের দিক থেকে তুমি দায়সারা থাকতে পারতে। তোমার দিক থেকে তুমি সব চেষ্টা করেছো, এই কথাটাও বলতে পারতে, কিন্তু তুমি তা করনি। এখন মাঝপথে এসে ভালোবাসি তোমায় বিয়ে ভেঙে দাও বলে তো আর হয় না ফায়াজ। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো বললাম, এখন তো তোমার বিয়ে হয়নি, তাই না? বিয়ে হয়নি, তবে হবে। এমন একটা জায়গা থেকে ফিরে আসা সম্ভব নয় ফায়াজ। তাছাড়া সকল ভুলের সমাধান হয় না। তোমার ভালোবাসায় সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভেবেছিলাম বিয়ের প্রথম কার্ডটা আমি তোমায় দিব, কিন্তু দেওয়ার হলো না। এতে তোমার কষ্ট আরও বাড়বে। একতরফা ভালোবাসা ভুলে গিয়ে নিজের জীবন গুছিয়ে নাও। আশা করি ভালো একজন মানুষ তোমার জীবনে আসবে। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই বিদায় নিয়েছিল অর্থিকা। এরপর আর কারোর সঙ্গে কারো দেখা হলো না। বাড়িতে শুরু হলো ফায়াজের পাগলামি। অর্থিকার বিয়ে হতেও আর মাসখানেক সময় লাগলো না। দিন 15 বাদেই হয়ে গেল বিয়ে। সেদিন নিজেকে ঘরবন্দি করেছিল ছেলেটা। বেশ কয়েকবার শেষ করে দিতে চেয়েছিল নিজেকে।
পুরুষ মানুষ শক্ত হৃদয়ের হয়, কিন্তু তার হৃদয়টা যেন ছিল দুর্বল। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বাবা মা চিন্তিত হয় তাকে নিয়ে। বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এভাবেই বছর গড়ায়। মায়ের হাহাকার এবং চোখের পানিতে এক সময় সকল দুঃখ কষ্টের অবসান ঘটে ছেলেটার। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে চাকরি বাকরিতে মনোনিবেশ করে। যদিও তার বাবার ছিল অঢেল সম্পত্তি, ঢাকা শহরের মতো একটি জায়গায় নিজস্ব দালান, তার কয়েকটি পরে মায়ের কথায় মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে নেয় ফায়াজ। কিন্তু বৈবাহিক জীবনে দেখা মিলে না শান্তির। ফায়াজ নিজেকে যথেষ্ট বদল করে স্ত্রীর প্রাপ্যটা তাকে দিতে চেয়েছিল, চেষ্টা করেছিল স্ত্রীকে ভালোবাসার, কিন্তু মেয়েটি যেন দাম্ভিক স্বভাবের ছিল। সংসারে প্রবেশের মাস দুয়েকের মধ্যেই পুরো সংসারটা নিজের আয়ত্তে আনতে চাইল, যার দরুন শুরু হলো মা স্ত্রীর বিভেদ। এতে একসময় অতিষ্ঠ হয়ে উঠল ফায়াজ। ঘা সারানোর জন্য একজনকে জীবনে এনে ঘা যেন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছিল। এক সময় মেয়েটি তো বলেই বসে, তোমার কাছে দুটো অপশন আছে ফায়াজ, হয় তোমার বাবা আমাকে বেছে নিবে, নয়তো আমাকে। তোমার বাবা মায়ের সঙ্গে এক ছাদের তলায় আমি আর থাকতে রাজি নই। আমার আলাদা সংসার চাই। ফায়াজ স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মেয়েটি বুঝল না। ভয় দেখালো ডিভোর্সের, সাথে শ্বশুর শাশুড়ির হুমকি ধামকি তো আছেই। এসব আর কিছুই নিতে পারল না সে, আর না পারল তার বাবা মাকে ছাড়তে। তার ওই কঠিন বিপদের সময় তো এই বাবা মাই পাশে ছিল। এই মেয়েকেও মূলত সে বিয়ে করেছিল মায়ের জেদের কারণে। বিভিন্ন বোঝ দিয়েও যখন কাজ হলো না, তখন ডিভোর্সে বেছে নিল ফায়াজ। যে সম্পর্কে মানসিক শান্তি নেই, সে সম্পর্ক না থাকাটাই শ্রেয়। সময়টা গোধূলি বিকেল। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে ফায়াজ এবং অর্থিকা। অফিসে একটা মিটিং ছিল, কিন্তু মিটিং ক্যান্সেল হওয়ায় দুপুরের দিকেই ছুটি পেয়ে যায় অর্থিকা। তাই আসরের নামাজ আদায় করে আজ সে ছাদে এসেছিল কাপড় নিতে, আর তখনই দেখা হয়ে গেল ফায়াজের সাথে। চেয়েও যেন ছেলেটিকে উপেক্ষা করতে চলে যেতে পারল না অর্থিকা। কিছুক্ষণ নীরবতার পর ফায়াজ নিজেই বলে উঠল, সবকিছু কি নতুন করে আবার শুরু করা যেত না অর্থিকা? অর্থিকা হেসে উত্তর দিল, নতুন করেই তো শুরু করেছি। এই শুরু করার কথা বলছি না। তাহলে? আমি তোমায় এখনও সে আগের মতোই ভালোবাসি। তখন তোমায় পাইনি, কিন্তু এখন তো আর কোনো বাধা নেই আমাদের মধ্যে। বিয়ে করবে আমায়? তোমার ছেলে নিয়ে আমার কোনো আপত্তি নেই, ও তো তোমারই অংশ। বাবার সকল দায়িত্ব ভালোবাসা সব দিয়ে ওকে বড় করব। এ হয় না ফায়াজ। কেন হয় না? কতই তো হয়েছে। আমার পক্ষে নতুন করে সংসার বাঁধা সম্ভব নয়। আমার পুরো জগৎ জুড়ে শুধুই তন্ময়। ও ব্যতীত অন্য পুরুষের ঘ্রাণ আমি চাই না। চাই না কারোর ভালোবাসা। ইহকালে যেমন আমি তন্ময় ছিলাম, তেমন পরকালেও ওর হয়েই থাকতে চাই। দুনিয়াতে নতুন করে কারোর সঙ্গে ঘর বাঁধলে কি এটা সম্ভব? অর্থিকা, ছেলেটির কণ্ঠস্বর করুণ শোনালো। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে অর্থিকা বলল, কিছু করার নেই ফায়াজ। এতটুকু স্বার্থপর তো হতেই হয় বলো। তন্ময় স্বামী হিসেবে চমৎকার একজন মানুষ। সবাই প্রেমিক হতে পারলেও সবাই কিন্তু স্বামী হতে পারে না ফায়াজ। আমি তার মায়া, সম্মান, আগলে রাখা ভালোবাসা এবং ব্যক্তিত্বের সৌন্দর্যের ওপর আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছি। এই বাঁধন থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা মৃত্যু। আমার মৃত্যু কবে হবে তা একমাত্র রবি জানে। তাই এ ব্যাপারে আর কখনো কিছু বলো না। তোমার পুরোটা জীবন পড়ে আছে। নতুন করে কাউকে জীবনে জড়িয়ে সুখে সংসার করো। বলেই ছাদ থেকে নিচে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো অর্থিকা। ফায়াজ পিছু থেকে বলে ওঠে, তুমি আমার অনুভূতি নিয়ে একবারও ভাবলে না অর্থিকা। আমার অপরাধটা কোথায় ছিল? কেন আমি বঞ্চিত হলাম তোমার ভালোবাসা থেকে? অর্থিকা পথিমধ্যে থেমে গেল। পিছু ঘুরে চমৎকার হেসে বলল, সময় কারোর জন্য থেমে থাকে না। তোমার ভুল ছিল তুমি সময়ের কাজ সময়ে করতে পারোনি। তোমার ভুল ছিল তুমি সঠিক সময়ে নিজের অনুভূতির কথা জানাতে পারোনি। তোমার ভুল তোমার এসব খামখেয়ালিপনার, যা চাইলেই তুমি আর শোধরাতে পারবে না। আর এক মুহূর্তও দাঁড়ালো না অর্থিকা, চলে গেল নিচে। আর সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল একজন হেরে যাওয়া পুরুষ, প্রেয়সীকে না পাওয়া ব্যর্থ প্রেমিক।
বৌমার বাবা একসময় পুলিশ ছিলেন, ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে চাকরি হারিয়েছিলেন। হ্যাঁ তো? আগে কেন বলিসনি এ কথা? মায়ের কথায় মুখ তুলে তাকায় শ্রাবণ। দেখতে পায় শান্তার চোখে মুখে রাগের আভাস। শান্ত স্বরে মায়ের উদ্দেশ্যে বলে, বলার মতো অত গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই। ছেলের কথায় আশ্চর্য হন শান্তা। বসে পড়েন বিছানায়, রাগত স্বরে বলেন, এটা গুরুত্বপূর্ণ কথা না? আত্মীয় স্বজনরা যখন এই কথা জানবে তখন আমাদের মান সম্মান কোথায় গিয়ে পৌঁছাবে বুঝতে পারিস? তুমি জানালেই জানবে। মেহু, একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। সব কিছু মেনে নেই বলে মায়ের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহসও দেখাবি না। বেশ চেঁচিয়ে এই কথাটা বলে উঠলেন শান্তা। মা যখন হুটহাট রেগে যায় তখন এমন করেই কথা বলে যা শ্রাবণের অজানা নয়। মোবাইলটা রেখে পূর্ণ দৃষ্টিতে মায়ের পানে তাকায় সে, বলে, আস্তে কথা বলো মা, নোভা শুনতে পাবে। শুনলে শুনুক, কথা তো আর মিথ্যে নয়। না মা, ওর শোনা উচিত নয়। উচিত নয় আমার মায়ের এমন ব্যবহারের সঙ্গে পরিচিত হওয়া। আমরা যেমন জানি আমাদের মা কোমল হৃদয়ের একজন নারী, তেমনি নোভাও এই কথাটাই জানে। শুরু থেকেই তোমার এই রূপের সঙ্গেই পরিচিত হয়ে আসছে। হঠাৎ করে আরেকটা রূপ দেখলে তার ভেতরে কি মনোভাব তৈরি হবে বলো তো? আর কিছু না হলে তোমার জন্য তার মনে দূরত্বের সৃষ্টি হবে। আমি আমার মা কিংবা নোভা এই দুই নারীর কাউকেই ত্যাগ করতে পারবো না মা। রাগের পারদ গলল শান্তার, কণ্ঠ নিচু হলো, বললেন, সব জেনেও অমন একটা মেয়েকে কেন বিয়ে করলি? হ্যাঁ, এসব ঘটনা ঘটার অনেক আগেই ও আমার জীবনে এসেছিল মা। ওকে আমি ভালোবেসেছি। আমি দেশ ছাড়ার পরই এসব ঘটনা ঘটে, যার জন্য লজ্জায় আমার সঙ্গে আর যোগাযোগ পর্যন্ত রাখিনি মেয়েটা। দূরত্ব সৃষ্টি করে নিয়েছিল আমাদের মধ্যে। ওই দূর দেশে ওকে ছাড়া কতটা কষ্টে যে ছিলাম তা কেবল আমিই জানতাম মা। দেশে ফিরে রাত দিন এক করে ওকে খুঁজে বের করেছি। বারবার আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি, কিন্তু জানো ও আমায় কি বলেছিল? নিজের অনুভূতি ভালোবাসা লুকিয়ে বলেছিল, এমনটা হয় না শ্রাবণ। তোমার বাবা মা সবটা জানার পর আমাকে ভালোভাবে গ্রহণ করবেন না। আত্মীয় স্বজনেরা কটু কথা বলবে, এসব বোঝো জ্ঞান দিয়ে বারবার আমায় ফিরিয়ে দিয়েছিল ও। কিন্তু আমি বড় মুখ করে ওকে বলেছি, আমার বাবা মা এমন নন, অন্যায় তোমার বাবা করেছে, কিন্তু তোমরা না। কিন্তু ও মানেনি। ওর বড় বোন উদ্যোগ না নিলে হয়তো ওকে কিছুতেই আমি নিজের করে পেতাম না মা। বলেই থামে শ্রাবণ। পুনরায় বলে, ও খুবই আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী। ওর ব্যক্তিত্ব প্রখর। নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে, অপমানিত হতে হবে এমন স্থানগুলো সে এড়িয়ে চলে। তাই আশা করি এসব কথা কখনো ওর সামনে তুমি বলবে না। আমি ওকে নিজ দায়িত্বে এখানে নিয়ে এসেছি, তাই ওর সম্মানের দিকটাও আমারই দেখার বিষয়। বাবা সবটা জানে, তোমায় জানাইনি কারণ আমি ভেবেছিলাম আমার মায়ের এসবে কোনো সমস্যা হবে না। মায়ের উপর এতটুকু বিশ্বাস তো সন্তানের থাকেই, তাই নয় কি মা? রাগটা এবার নিমেষে উধাও হয়ে গেল শান্তার। হঠাৎ ফোন কলে রুবির থেকে এত নেতিবাচক কথা শুনে ওনার রাগ হয়েছিল, তাই তো তৎক্ষণাৎ চলে আসেন পুত্রের কক্ষে। ওনার নীরবতায় শ্রাবণ প্রশ্ন ছুড়ে, এই কথা নিশ্চয়ই তোমার খালামণি বলেছে, তাই না? কাঁচুমাচু মুখ করে শান্তা উত্তর দিলেন, তখন অমন করে রুবি বলল যে। তাই তোমার রাগ হয়েছে? আচ্ছা মা, নিজের সংসারের কথা অন্য কাউকে বলার মধ্যে কি কোনো মহত্ব আছে? মানছি খালামণি তোমার আপন ছোট বোন, কিন্তু তাই বলে তো চাইলেই সব বলা যায় না। তোমাদের দুজনার আলাদা আলাদা সংসার আছে। কই, খালামণি তো তোমায় নিজেদের ব্যাপারে কিছু বলে না? কে বলেছে রুবি কিছু বলে না? সব বলে। হাসে শ্রাবণ, বলে, আনিকার স্বামীর সঙ্গে যে আনিকার ঝামেলা চলছে তা কি জানো? লিমনের বউয়ের সঙ্গে প্রায় সময় খালামণির ঝগড়া হয় বাড়িতে, তা কি জানো? খালুর যে চাকরি চলে গিয়েছিল সে কথা কি কখনো জানতে? পৈতৃক সম্পত্তি নিয়ে যে খালুদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু, সে কথাই বা কি জানো?
পুত্রের কথায় চমকান শান্তা, বলেন, স্বাভাবিক, কারণ সে তো আর তোমার মতো নয় যে নিজেদের ব্যক্তিগত সমস্যা মানুষের সামনে প্রকাশ করে ছোট হবে। নিজেদের মধ্যে একটা গোপনীয়তা থাকতে হয় মা। খালামণি নিজেদেরকে তোমার কাছে ছোট করতে চাইনি বলেই জানাইনি, অথচ তুমি বোন অন্তপ্রাণ, তাই সব বলে দাও বোনকে। বোন যদি তোমার ভালোই হতো তাহলে এই বয়সে এসে পুত্রবধূর সঙ্গে রোজ রোজ ঝগড়া করতো না। বোন তোমার ভালো চাইলে কখনোই নোভার বাবার নাম কৌশলে জেনে এত খোঁজখবর নিয়ে তোমার কানে বিষ ঢালতো না। ভালো চাইলে জায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা তোমার মাথায় ঢোকাতো না। যেই মেয়ে দুবার প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছে, সেই মেয়েকে কি করে বোনের ছেলের জন্য ঠিক করে বলো তো? সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ, বলে, বাবা এমনি এমনি খালামণিকে অত অপছন্দ করে না মা, বুঝলে? নইলে তোমার চাচাতো ভাই বোনদের নিয়ে তো বাবার কোনো সমস্যা নেই, কারণ বাবা মানুষ চেনে। বৌভাতের অনুষ্ঠানের দিন দেখলে না কিভাবে নোভাকে এড়িয়ে গেল খালামণি, কিভাবে প্রাপ্তির আশপাশ ঘুরঘুর করে ভাব জমাচ্ছিল। তুমি আমার মা, সেক্ষেত্রে অভিজ্ঞতা আর বুদ্ধি তোমার বেশি, তাই বোনকে এতটা বিশ্বাস করো না। বিয়ের পর ভাই বোন আর অত আপন থাকে না, সবার আলাদা আলাদা সংসার হলে সম্পর্কগুলো আর আগের মতো থাকে না। এই যে আজ ওনার কথায় যেভাবে তুমি রোষানলে ফেটে পড়লে, সেইভাবেই ভবিষ্যতেও যদি এমন করো তাহলে কিন্তু আমাদের এই সুন্দর সাজানো সংসারটা আর থাকবে না মা। ওরা পরের বাড়ির মেয়ে, হুট করে নতুন এক পরিবেশে এসেই সহজে সবাইকে আপন করে নিতে পারবে না। তোমারই তো উচিত তাদেরকে নিজের ভালোবাসা দিয়ে নিজের মতো গড়ে তোলা। তুমিও তো এমন একটা সময় পার করে এসেছো, সবই তো জানো, বোঝো। তাছাড়া নোভার আচরণে কি কখনো এমন কিছু দেখেছো যার কারণে ওর প্রতি রাগ হয় তোমার? দুদিকে মাথা নাড়ান শান্তা, মনে মনে কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। নীরবে উঠে ত্যাগ করেন পুত্রের কক্ষ। বাড়ি প্রায় ফাঁকা হয়ে এসেছে। শ্রাবণের ফুফুরা ফিরে গেছে নিজেদের বাড়ি। রয়ে গেছে শুধু চাচা চাচি আর চাচাতো ভাই বোনেরা। তারাও বিকেলের দিকে রওনা দেবে নিজেদের আবাসস্থলে। দুপুরের রান্নার আয়োজন চলছে। ছোট চাচি এবং চাচাতো জায়ের সঙ্গে হাতে হাতে সাহায্য করে নিচ্ছে অনুভা। ফাঁকে ফাঁকে চলছে তাদের গল্প, যদিও অনুভা শুধু শুনেই যাচ্ছে, মাঝে মধ্যে হা হু করছে, মুচকি মুচকি হাসছে। বিছানায় আয়েশ করে বসে মোবাইল ঘাঁটছে প্রান্তি। সৌহার্দ্য গিয়েছিল একটু নিচে, ঘরে এসে স্ত্রীকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, এখানে এইভাবে বসে আছো কেন? নড়ে চড়ে উঠল প্রান্তি, তাকালো স্বামীর পানে, হেসে বলল, ওখানে ফিরে ওদের জন্য বড়সড় একটা পার্টি না দিলে নাকি ওরা আমাকে ছাড়বেই না। কাদের জন্য? আরে আমাদের ফ্রেন্ড। ও, আমার প্রশ্নের উত্তরটা তো দিলে না। এখানে বসে কি করছো? নিচে সবাই আছে, ওদের কাছে যাও। নতুন বউ এভাবে ঘরে বসে থাকলে কি বলবে সকলে? মুখের আদল বদলে গেল প্রান্তির। বিরক্তির সহিত বলল, কাউকে তো আমি চিনি না, কার সাথে কথা বলবো? তোমাকে আগ বাড়িয়ে কথা বলতে কে বলেছে? তুমি নিচে গেলে ওরাও তোমার সাথে কথা বলবে। তাছাড়া ভাবিও তো তোমার মতোই নতুন বউ, সে তো দিব্যি ঘরে বসে না থেকে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়েছে। সবাইকে দিয়ে সবটা হয় না। ফ্যামিলি সম্পর্কে জেনেই বিয়ে করেছো আমায়। ব্রেকআপ করে ফেলার পরেও কথা বলেছিলে বিহেভিয়ার পুরো চেঞ্জ করে ফেলবে, তাহলে এখন এরকম কথা বলছো কেন? নিরুত্তর প্রান্তি। সৌহার্দ্য এগিয়ে গিয়ে তার পাশে বসল। স্ত্রীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল স্বরে বলল, আমরা দুই ভাই, দুজনে বাবা মায়ের গর্ব, দুজনেই যোগ্যতার দিক দিয়ে কেউ কারো থেকে কোনো অংশে কম নই। আবার দুজনেই ভালোবেসে নিজেদের শখের নারীকে বিয়ে করেছি। তার মধ্যেই তুমি যদি এভাবে অহংকারী মনোভাব নিয়ে চলাফেরা করো, তাতে আমার বাবা মা এই বিষয়ে কিছু না বললেও আত্মীয় স্বজনেরা কিন্তু ঠিকই বলবে। তাতে সবার সামনে আমি ছোট হয়ে যাব, নিজের পছন্দ এবং ভালোবাসার প্রতি প্রশ্ন উঠবে। তুমি কি এটাই চাও প্রান্তি? দুদিকে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয় প্রান্তি।
ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করে সৌহার্দ্য। মেয়েটি একদিক দিয়ে ভালো আছে, তাকে বোঝালে সব কিছু বুঝে ফেলে। সৌহার্দ্য পুনরায় বলল, নিচে যাও, কারো কথায় একদম বিরক্ত প্রকাশ করবে না। আরেকটা কথা, ভাবি সম্পর্কে তোমার বড়, তাই তাকে বড় বোনের সম্মান দিয়ে কথা বলবে সব সময়। মনে রেখো, আমার কাছে কিন্তু আমার পরিবার সবার ঊর্ধ্বে। এবারও সায় জানিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল প্রান্তি। নিঃশব্দে বের হলো ঘর থেকে। সন্তর্পণে নিঃশ্বাস ফেল সৌহার্দ্য। মেয়েটা এই পরিবেশে মানিয়ে নিতে পারলেই হলো এবার। প্রান্তিকে নিচে উপস্থিত হতে দেখে চাচাতো ভাই রুয়েলের স্ত্রী তুর তাকে টেনে নিয়ে বসালো সোফায়। সৌজন্য হাসলো প্রান্তি। নতুন বউকে দেখে বাকিরাও তাকে ঘিরে ধরল। শুরু করলো নিজেদের পরিচয় পর্ব। রান্নাঘর হতে তাদের দিকে তাকিয়ে রইলেন শান্তা।